আজ সন্ধ্যায় আমি আর কিশোরী তারানাথের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। ভাইয়া, আজকে কিন্তু আমি একটা অন্যরকম গল্প শুনতে চাই ঠাকুরমশাইয়ের কাছ থেকে। বাহ, তা কি রকম ঘটনা শুনতে চাও শুনি? সে সময় মতো জানতে পারবে। তা তোমার হাতে ওটা কি? তেলে ভাজা বলে মনে হচ্ছে। আজ আগে থেকেই কিনে এনেছো? না, আজকে আর তেলে ভাজা কিনতে হবে না। আসলে আজকে আমি আসছিলাম তখন ওই জিলিপির দোকান থেকে জিলিপি কিনে নিয়ে এলাম। তাছাড়া প্রতি সপ্তাহে তো তেলে ভাজাই চলে। আজ না হয় একটু রসে ভাজা গরম জিলিপি চলুক, কি বলো? বাহ, বেশ বেশ। এরপর আমরা আরও কথা বলতে বলতে তারানাথের বাড়ির সামনে এসে ওনাকে ডাকতে লাগলাম। ঠাকুরমশাই আছেন নাকি বাড়িতে? ভেতর থেকে ভারী কণ্ঠে তারানাথ উত্তর দিলেন, এই তো, তোমরা চলে এসেছো। দাঁড়াও, দরজা খুলছি। তারানাথ এসে দরজা খুলে দিলেন। আমরা ভেতরে গিয়ে বসলাম। আজ কি রকম তেলে ভাজা এনেছো হে ভায়া? কোনো গন্ধ আসছে না তো, উল্টে কেমন একটা মিষ্টি মিষ্টি ভাব। আসলে আজকে আর তেলে ভাজা আনিনি, আপনি ঠিকই ধরেছেন, আজকে জিলিপি এনেছি। বাহ বাহ বাহ, তা ভালো করেছ। বহুদিন রসে ভেজা গরম জিলিপি খাওয়া হয়নি। হা হা হা। ওই জন্যই তো আজকে একেবারে গরম দেখে ভাজিয়ে নিয়ে এসেছি। তারানাথ একটু হেসে চারিকে ডাকলেন। চারিমা, চারিমা রে, এগুলো একটু নিয়ে যা তো দেখি। তারানাথের ডাক শুনে চারি এসে আমাদের দিকে তাকিয়ে একটু মিষ্টি হেসে জিলিপির প্যাকেটটা ভেতরে নিয়ে গেল। তারানাথ একটু রয়ে শোয়ে গুছিয়ে বসে বললেন, তা বলো, আজ তোমরা কিসের গল্প শুনতে চাও? আমি কিশোরীর দিকে তাকিয়ে বললাম, বলো হে কিশোরী, তুমি যেন ঠাকুরমশাইয়ের কাছ থেকে কি অন্যরকম ঘটনা শুনতে চাও বলছিলে? কিশোরী একটু হেসে তারানাথের দিকে তাকিয়ে বলল, এতদিন তো অনেক গল্পই শুনিয়েছ তারানাথ, কিন্তু আজকে এমন একটা ঘটনা বলতে হবে যেখানে তুমি স্বয়ং বিপদে পড়েছিলে। ঠাকুরমশাই একটু ভেবে নিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, একবারের কথা মনে আসছে। সেইবার আমি নিজেই বিপদে পড়েছিলাম। সে ঘটনা ভাবলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে। তাহলে আর দেরি কেন, শুরু করে দিন। তারানাথ বলতে শুরু করলেন, সেইবার আমি গিয়েছিলাম রায়পুর নামের এক গ্রামে। সেখানে গিয়ে আমি গ্রাম্য পথ দিয়ে হেঁটে যাচ্ছি, এমন সময় দেখলাম পাশের একটা বট গাছ তলায় জনা পাঁচেক লোক বসে গল্প করছে। না, এমনিতেও অনেকটা হাঁটা হয়ে গিয়েছে। বেলা দেখে মনে হচ্ছে দুপুর 3টে বেজে গিয়েছে। যাই, গিয়ে ওই বট গাছ তলাতে একটু জিরিয়ে নি। আমি গিয়ে ওদের থেকে একটু দূরে বসলাম। আমাকে ওভাবে বসতে দেখে লোকগুলো কথা থামিয়ে আমার দিকে একভাবে তাকিয়ে থাকলো। এমনিতে কোনো অচেনা জায়গায় এরকম আমার মতন ভবঘুরেকে দেখে লোক একটু এড়িয়েই চলে। যখন কেউ বিপদে পড়ে তখনই কেবল আমার কাছে আসে। তো তাদের সেই দৃষ্টি দেখে মনে হলো না যে তারা কেউ ভালো দৃষ্টিতে আমাকে দেখছে। আমি অবাক হয়ে ভাবলাম, আমার দিকে ওরা এই ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে কেন? তারপর কিছু বুঝে ওঠবার আগেই ওরা আমার কাছে এসে বলল, এখান থেকে উঠে চলে যান, এই গ্রামে আপনার এক মুহূর্ত থাকা চলবে না। আমি তোমাদের গ্রামে থাকতে আসিনি, শুধুমাত্র রোদে হেঁটে ক্লান্ত হয়ে গিয়ে একটু বসেছি মাত্র। না 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 না, এখানে বসাও যাবে না। এই গ্রাম ছেড়ে আপনি যান, যান এক্ষুনি। অগত্যা আমি আবার হাঁটতে লাগলাম, কিন্তু বুঝলাম না ওরা আমার সাথে এমন ব্যবহার করলো কেন। বুঝলাম একটু পরে।
হাঁটতে হাঁটতে আমি গ্রামের শেষে জঙ্গলের কাছে চলে এসেছি। বিকেল পেরিয়ে সন্ধে হয়ে গিয়েছে। হঠাৎ পাশের একটা মাটির বাড়ির ভিতর থেকে একটা মহিলা কণ্ঠের কান্না ভেসে এলো। সেই কান্নার শব্দ শুনে বুঝলাম নিশ্চয়ই কোনো অসুবিধে আছে ওরা। আমি গিয়ে দেখলাম একটা প্রকাণ্ড মাটির উঠোন পেরিয়ে সামনে একটা মাটির বাড়ি। উঠোনের বাঁ পাশে একটা নিম গাছ আর তার তলায় একটা চৌকি পাতা আছে। সেই চৌকির উপর বসে এক স্ত্রীলোক কাঁদছে, আর তার স্বামী তার পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছে। সেই দৃশ্য দেখে আমি এগিয়ে গিয়ে ওদের সামনে দাঁড়ালাম। প্রথমটায় ওরা দুজনেই আমাকে দেখে বেশ ভয় পেয়ে গেল। আমাকে দেখে সেই মহিলা কান্না থামিয়ে কেমন একটা করতে লাগলো, যেন আমাকে দেখে ভয়ানক ভয় পেয়েছে। তারপর কথাটা বলার মাঝেই ঘরে প্রবেশ করলো চারি, একটা পাত্রে কিছু মুড়ি আর একটা পাত্রে জিলিপি নিয়ে। তারপর পাত্র দুটো আমাদের সামনে রেখে চারি আবার ভেতরে চলে গেল। নাও নাও, জিলিপি আর মুড়ি খাও। আমরা তিনজনেই একটা করে জিলিপি মুখে দিয়ে এক মুঠো মুড়ি তুলে গালে পুড়ে দিলাম। তারপর কি হলো, তাড়াতাড়ি শুরু করো। হ্যাঁ, তারপর আমাকে দেখে ওরা ভয় পেয়ে যাওয়ায় আমি সেটা বুঝতে পেরে ওদের দিকে একগাল হাসি হেসে বললাম, তোমরা আমাকে দেখে অমন ভয় পাচ্ছ কেন? আমি তো তোমাদের কোনো ক্ষতি করব না। আমি কেবল আসলাম তোমরা কাঁদছো কেন সে কথা জানতে, যদি কোনো সাহায্য করতে পারি। দেখলাম আমার কথা শুনে ওরা দুজনেই ভয়ে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো, যেন আমার মুখ থেকে এই কথা শুনে ওরা দুজনেই ভীষণ অবাক হয়েছে। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, আপনাকে উনি পাঠাননি? আমি অবাক হয়ে বললাম, উনিটাকে? আর কে পাঠাবে আমাকে? আপনি তাহলে কে? আমি তারানাথ চক্রবর্তী, ভবঘুরে মানুষ। সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াই, ঈশ্বর যা মাপান তাই গ্রহণ করে বেঁচে আছি। আপনি তাহলে আমাদের বাড়ি কেন? আমি ঘুরতে ঘুরতে তোমাদের গ্রামে চলে এসেছি। তারপর পথে একটা বটতলায় আশ্রয় নেওয়ার জন্য বসলাম, কিন্তু ওখানে থাকা লোকজন আমাকে বসতে না দিয়ে এই গ্রাম ছেড়ে চলে যেতে বলল। তাই আমি চলে যাচ্ছিলাম, আর এই যেতে যেতেই হঠাৎ শুনতে পেলাম তোমাদের বাড়ি থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। তাই ভাবলাম যদি তোমাদের কোনো সাহায্য করতে পারি। আমার কথা শোনার পর ওদের মুখে একটু স্বস্তির আভাস দেখতে পেলাম আমি। এরপর আচমকা ওরা দুজনে ছুটে এসে আমার পায়ে পড়ে আবার কাঁদতে শুরু করে দিল। ঠাকুর, আপনি আমাদের বাঁচান ঠাকুর। সেই বিকেল বেলায় বেরিয়েছে, এখনো আমাদের ছেলেটা বাড়ি ফেরেনি। আপনি ওকে বাঁচান ঠাকুর। আহা, এ কি করছো তোমরা? পা ছাড়ো, পা ছাড়ো। আমি ওদেরকে তুলে বললাম, তোমাদের ছেলে এখনো বাড়ি ফেরেনি, তাই তো? হ্যাঁ ঠাকুর, আপনি দয়া করে আমার ছেলেকে ফিরিয়ে দিন। নির্ঘাত ও বিশু কাপালিকের হাতে পড়েছে। বিশু কাপালিক? কে এই বিশু কাপালিক? আচ্ছা, সেসব না হয় এসে শুনছি। এখন বলো তো, ওই বিশু কাপালিক থাকে কোথায়? জঙ্গলের শেষ মাথায় শ্মশানের পিছন দিকে একটা শ্মশানকালী মন্দির আছে, সেখানেই ওর বাস। এই কথা শোনা মাত্র আমি আর এক মুহূর্তও দেরি না করে ওদের বাড়ি ছেড়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। কথার মাঝেই কিশোরী তারানাথকে প্রশ্ন করল, আচ্ছা, কিন্তু আপনি বুঝলেন কি করে যে ওনাদের ছেলে ওই কাপালিকের কাছেই আছে? সে তো অন্য কোথাও থাকতে পারে। আসলে কিশোরী,
মধুসুন্দরী দেবীর আশীর্বাদে আমার কিছু ক্ষমতা আছে, বা বলতে পারো তাঁর আশীর্বাদে এমন অনেক কিছুই বুঝতে পারি যা সাধারণ মানুষের ধারণার বাইরে। তাই আমার বুঝতে অসুবিধে হলো না যে কি হয়েছে বা কি হতে পারে। আমি বুঝতেই পেরেছিলাম যে ওই কাপালিক তার সাধনার উদ্দেশ্যে ওই মহিলার ছেলেকে বলি দেওয়ার জন্য নিয়ে গিয়েছে। বলি মানে কি নরবলির কথা বলছেন নাকি? হ্যাঁ, নরবলি। আর আমি সেই কথার গুরুত্ব বুঝতে পেরেই আর বিলম্ব না করে তক্ষুনি বেরিয়ে পড়লাম। জঙ্গলের মধ্যে দিয়ে আমি এগিয়ে চললাম শ্মশানের দিকে। ঠিক তখনই অনুভব করলাম কিছু একটা আমার পিছু নিয়েছে। আমি পিছন ফিরে কাউকেই দেখতে পেলাম না, অথচ অনুভব করতে পারলাম। আর সে যে কোনো মানব নয় তা বাতাসে মিশে থাকা বাজে গন্ধের প্রভাবেই টের পেয়েছিলাম। সেই বাজে গন্ধে গোটা জঙ্গলটা বিষিয়ে উঠেছিল, শ্বাস নেওয়া দায় হয়ে উঠেছিল। তবু আমি মধুসুন্দরী দেবীকে একভাবে স্মরণ করে চলেছিলাম। আর ঠিক তখনই একটা সুন্দর ধূপের গন্ধ আমার আশপাশটাতে ছেয়ে গেল। বুঝতে অসুবিধে হলো না যে এটা মধুসুন্দরী দেবীর আশীর্বাদেই ঘটেছে। আর সেই কারণেই হয়তো আমার পিছন পিছন আসা সেই অশরীরই আমার কোনো ক্ষতি করতে পারল না। এরপর হঠাৎ সন্ধ্যার আকাশে কালো কাক উড়ে জঙ্গলটাকে অতিষ্ঠ করে তুলল তাদের কর্কশ ডাকে। সেই সাথে একটা শেয়াল দূর থেকে তার জ্বলন্ত দৃষ্টি দিয়ে আমাকে দেখতে লাগলো। তারপর আচমকা একবার ডেকে নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। এরপর আমি যখন শ্মশানের পাশ দিয়ে গিয়ে ওই মন্দিরের সামনে দাঁড়ালাম, তখন এমনিতেই গাটা কেমন ছমছম করছিল। গিয়ে দেখলাম বহুদিনের পোড়ো এক মন্দির। মন্দিরের ভিতরে রয়েছেন স্বয়ং মা শ্মশান কালী। আর মন্দিরের বাইরে একটা বছর 7-8-এর ছেলেকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। তাই দেখে আমি তাড়াতাড়ি করে গিয়ে ছেলেটার বাঁধন খুলে দিলাম। ছেলেটা আমাকে ওর বাঁধন খুলে দিতে দেখে আনন্দে জড়িয়ে ধরল। চিন্তা করো না বাবা, তা তোমার নাম কি? আমার নাম ভুবন। তা ভুবন, তুমি এখানে কি করে চলে এলে? ওই দুষ্ট লোকটা আমাকে তুলে নিয়ে এসে আমাকে এই গাছের সাথে বেঁধে রেখেছে। তুমি আমাকে বাড়ি নিয়ে চলো। হ্যাঁ, বাড়ি যাব তো। তার আগে চলো মাকে একবার প্রণাম করে আসি। এরপর আমরা দুজনেই মা শ্মশান কালীকে প্রণাম করে জঙ্গল ছেড়ে বেরিয়ে এলাম। কথার মাঝেই কিশোরী বলল, কিন্তু আপনি গেলেন আর বাচ্চাটাকে ছাড়িয়ে নিয়ে চলে আসলেন, কোনো বাধা পেলেন না? আর সেই কাপালি কি বা কোথায়? সবই যে মধুসুন্দরী দেবীর আশীর্বাদ। আসলে আমি শ্মশানে প্রবেশ করার আগে থেকেই তাকে স্মরণ করে চলেছিলাম। আর তিনি যে কোনো রূপ ধরে কাপালিককে সেই মন্দিরের কাছ থেকে দূরে নিয়ে গিয়েছেন তা বুঝতে আমার এতটুকু সময় লাগেনি। কারণ যখন আমরা শ্মশান ছেড়ে বেরিয়ে আসছি তখনই শুনতে পেলাম এক ভয়াবহ গর্জন, সেই বিশু কাপালিকের গর্জন। ছাড়বো না। যে আজকে আমার মায়ের বলি কেড়ে নিয়ে গিয়েছে তাকে আমি ছাড়বো না। আজই তাকে মরতে হবে। তারপরেই গোটা জঙ্গল জুড়ে শুরু হলো এক ভয়াবহ ঝড়। গাছের ডালপালা ভেঙে এদিক ওদিক পড়তে লাগলো। ভয়তে ভুবন আমার হাতটা আরো শক্ত করে ধরল। জঙ্গলের মধ্য থেকে কাকেদের ডাক ভেসে এলো। আমি বুঝলাম এ জঙ্গল যেন গ্রাস করতে চাইছে আমাদের।
আমিও এতদিন ধরে সাধনা করেছি, ঈশ্বর আমার সহায় হবেনি এ বিশ্বাস আমার ছিল। আর হলো তাই আমি সুস্থভাবে ভুবনকে নিয়ে ওদের বাড়ি ফিরে এলাম। কিন্তু আমি জানতাম এই কাপালিক ছাড়বার পাত্র নয়। ওর পুজোর থেকে বলি নিয়ে নিয়েছি, ও আমাকে ছাড়বে না। কিন্তু তখন আর সেসব কথা ভাবলাম না। এদিকে ভুবনের বাবা মা নিজের ছেলেকে পেয়ে বেজায় খুশি। ওরা আমার খুব যত্ন নিতে লাগলো। রাতের বেলা আমি ওদের চৌকির উপর বসে ভুবনের বাবাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এইবার বলো তো, এই বিশু কাপালিক কে, আর তোমাদের গ্রামে এর আবির্ভাব কিভাবে ঘটলো? আমাদের রায়পুর গ্রাম বেশ ভালো ছিল, এখানে সবাই মিলেমিশে দিন কাটাতো। কিন্তু আমাদের এখানে বছরে একবার ওই জঙ্গলের মধ্যে শ্মশানের পাশের কালী মন্দিরে মা শ্মশান কালীর পুজো হয়। এইবার মাসখানেক আগেই সেই মন্দিরে গ্রামের সবাই উপস্থিত থেকে পুজো দিচ্ছিলাম। এরই মধ্যে মায়ের পূজার মাঝেই এক গম্ভীর গলার স্বর শুনতে পেলাম আমরা। ওরে মূর্খের দল, বলি ছাড়া যে মা শ্মশান কালীর পুজো হয় না। বলির লাল রক্ত না পেলে মা যে সন্তুষ্ট হন না, সে কথাও কি তোরা জানিস না? এই কথা বলে সে হেসে উঠল। তার সেই হাসির শব্দে আমরা সবাই কেঁপে উঠলাম। শুধু আমরা নয়, গোটা জঙ্গল কেঁপে উঠল। আমরা সবাই পিছন ফিরে দেখলাম, পরনে ধুতির মতো করে একটা কালো কাপড় পরা একটা লোক, যার উপরি ভাগে কোনো বস্ত্র নেই। তার হাতে একটা নরকঙ্কালের মুন্ডু, আর একটা হাতে একটা ত্রিশূল। কে আপনি? আমি কে? আমি বিশু কাপালিক। আজ থেকে আমি শ্মশানের পাশের মায়ের মন্দিরে থাকব। এখানে মা শ্মশানকালী বসবাস করেন। আপনি থাকার জন্য অন্য জায়গা দেখুন। তাই নাকি? কিন্তু তোরা কি জানিস, আমি যেখানে থাকবো বলে ঠিক করি, সেখান থেকে কেউ আমাকে নড়াতে পারে না। এই বলে কাপালিক তার নরকঙ্কালের মুন্ডুটা মাটির উপর রাখল, আর তারপরেই গোটা জঙ্গল কেঁপে উঠল। কঙ্কালের সেই মুন্ডুর মধ্যে থেকে বেরিয়ে আসতে লাগলো এক ধরনের কালো ছায়া, আর তারপরে এক এক করে মানুষদের ধরে তাদের ঘাড় মোটকে মাটিতে ফেলে দিল। সেই ভয়াবহ দৃশ্য দেখে যে যার মতো ছুটতে লাগলাম। কোনো মতে ছুটে সেখান থেকে পালিয়ে আসলেও অনেকেই সেদিন মারা গিয়েছিল। এরপর আমরা সবাই ঠিক করেছিলাম গ্রামে আর কোনো তান্ত্রিক বা কাপালিককে ঢুকতে দেব না। তাই তখন আপনাকে ওরা এই গ্রাম ছেড়ে চলে যেতে বলেছিল। আচ্ছা, তোমরা যে সেদিন পালিয়ে আসলে, তারপর থেকে কি তোমাদের সাথে আর কোনো সমস্যা ঘটেছে? তারপর থেকে গ্রামের মানুষরা ওই জঙ্গলে যাওয়া বন্ধ করে দিল। তারপরেও গ্রাম থেকে বাচ্চা চুরি হতে লাগলো, আর সেই ভয়তে আমরা বাড়ির বাচ্চাদের আর বাইরে পাঠালাম না। কিন্তু আজ ভুবন আমাদের বারণ আছে। কিন্তু আজ ভুবন আমাদের বারণ উপেক্ষা করে বাইরে চলে গিয়েছিল। কিন্তু আপনি না থাকলে ঠাকুর, আমরা ওর মুখ দেখতে পেতাম না। আপনি আমাদের বাঁচালেন ঠাকুর, আমাদের সন্তানকে আমাদের কাছে ফিরিয়ে দিলেন। তারপর কি হলো? সেই কাপালিক কি আপনাদের পিছনে পড়েছিল? এরপরেই তো আসল ঘটনা শুরু। সেদিন ভুবনের বাবার সাথে কথাবার্তা বলা শেষ করেছি, এমন সময় হঠাৎ দেখলাম একটা কালো কাক উড়ে এসে মাথার উপরের নিম গাছের ডালে বসল।
আমি তেমন আমল দিলাম না। তারপর হঠাৎই একটা কালো পালক এসে আমার গায়ে স্পর্শ করলো। সাথে সাথেই শরীরটা কেমন যেন ক্লান্ত লাগতে শুরু করলো। ও কি ওটা ঠাকুর? কাকের পালক? ফেলে দেন, ফেলে দেন। আর এই বলে ভুবনের বাবা যে এই পালকটা ফেলে দিতে গেল, ঠিক তখনই পালকটা কতগুলো কালো চুলে পরিণত হলো। ভুবনের বাবা সাথে সাথেই সেটা মাটিতে ফেলে দিল, কিন্তু সেই পালক থেকে চুলে রূপান্তর হওয়ার ভয়াবহ দৃশ্য দেখে আমি আর ভুবনের বাবা দুজনেই বেশ ভয় পেয়ে গেলাম। আমরা চমকে মাথার উপরে তাকালাম, দেখলাম সেই কালো কাকটা একবার ডেকে উঠল, আর তার সাথে সাথেই অজস্র কাক উড়ে এসে ভুবনদের বাড়ির উপরে উঠতে লাগলো আর কর্কশ কণ্ঠে ডাকতে লাগলো। এতক্ষণ ভুবনের মা আর ভুবন ঘরের ভিতর ছিল, কিন্তু এইবার কাকেদের সেই শব্দ শুনে ভিতর থেকে বাইরে বেরিয়ে এসে এই ভয়াবহ দৃশ্য দেখে ওরাও ভয় পেয়ে গেল আর একটা অস্ফুট আর্তনাদ করে আমাদের দিকে ফিরল। ঠাকুর, এ কি হচ্ছে ঠাকুর? এত কাক এই রাতের বেলা কোথা থেকে এলো? আর শুধুমাত্র আমার বাড়ির ওপর? হ্যাঁ, শুনেছি রাতের বেলা কাক ডাকা অশুভ, সেখানে তো এত কাক এসে আমার বাড়ির ওপরে ডাকছে। আর ওই 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 পালকের ব্যাপারটা? হ্যাঁ, আমি শুধু শুনে গেলাম, কারণ এই সব প্রশ্নের কোনো উত্তরে নেই আমার কাছে। তবে এইটুকু বুঝতে অসুবিধে হলো না যে এই সব ওই বিশু কাপালিকেরই কাজ। নিশ্চয়ই কোনো অশুভ শক্তি ঘনিয়ে আসছে ভুবনদের বাড়ির উপর। বিশু কাপালিকের রোষের মুখে যে আমি পড়েছি তা বুঝতে দেরি হলো না আমার, কিন্তু আমার সাথে এরাও যে সেই অশুভ শক্তির পাল্লায় পড়ছে এটা ভেবে আমার একটু খারাপই লাগলো। এই বিপদের মধ্যে আমি মধু সুন্দরী দেবীকে স্মরণ করতে লাগলাম, কিন্তু এখানেই হলো সমস্যা। আমি চোখ বন্ধ করে একাগ্রভাবে যতবারই তার স্মরণ করতে যাই, কোথা থেকে এক কালো অন্ধকার এসে সব ওলট পালট করে দেয়। আমি একবার চোখ খুলে নিয়ে বাইরের বিপদের অবস্থা বুঝতে পেরে আবারও যেই তার স্মরণ করতে যাই, আগের মতো সেই কালো অন্ধকার বা বলা ভালো কালো ছায়া সবটা লণ্ডভণ্ড করে দেয়। আমি বুঝতে পারলাম কোনো এক অশুভ শক্তি আমাকে বাধা দিচ্ছে। আমি কিছুতেই মধুসুন্দরী দেবীকে স্মরণ করতে পারছি না। বাবা, কি ভয়ানক শক্তিশালী সেই কাপালিক যে তার প্রভাব একেবারে আপনার ওপরে এসেও পড়ল। তার বলতে এরপর দেখলাম সেই কাকগুলো ধীরে ধীরে নিচে নেমে এসে ওদের উপর আক্রমণ করলো। সেই সাথে ওরা আর্তনাদ করে বলল, ঠাকুর, ঠাকুর আমাদের বাঁচান, ঠাকুর, ঠাকুর রক্ষা করুন। কিন্তু আমি নিজে তখন কি করব, কিভাবে ওদের বাঁচাবো কিছুই বুঝতে পারলাম না। সেই কাকটা নিজের সাথে নিয়ে এসেছিল সেই বাজে গন্ধটা। সেই গন্ধে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ভুবনদের বাড়ির বাতাসকে যে সেই গন্ধ গ্রাস করেছে তা আর বলে দিতে হয় না। ওদের অবস্থা দেখে আর আর্তনাদ শুনে আমি ভাবলাম ওদেরকে ঘরে যেতে বলি। এই ভেবে যেই না আমি এক পা বাড়িয়েছি, বুঝতে পারলাম আমার শরীরে আমার নিয়ন্ত্রণ নেই। আমার পা দুটো যেন মাটির মধ্যে গেঁথে রয়েছে। আমার ভাবনার উপর কে যেন বাধা প্রয়োগ করছে। হঠাৎ আমি সন্ধ্যার সেই অস্বস্তিকর অনুভূতিটা অনুভব করলাম। বুঝতে পারলাম সন্ধ্যার সেই অদৃশ্য অনুভবটা এখন কেমন শক্তিশালী হয়ে উঠেছে। এরপর সামনের দিকে তাকিয়ে দেখলাম এক রাশ কালো অন্ধকার জমাট বেঁধে একটা ছায়া মূর্তির রূপ নিল। তারপর ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। আমি কি করব ভাবতে লাগলাম। তবে একটা জিনিস আমি বুঝতে পেরেছিলাম, সেই কাপালিকের বলি দেওয়ায় বাধা হয়ে দাঁড়ানোয় সে সেই প্রেতকে আমাকে মারবার জন্য পাঠিয়েছে। এরপর সেই প্রেত এসে আচমকা আমার কাঁধে স্পর্শ করলো।
তার নখের স্পর্শে আমার কাঁধে খানিকটা কেটে গেল, আর সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ল মাটিতে। তাই দেখে সেই প্রেত উল্লসিত হলো, রক্তই যেন তার পরম তৃপ্তি। আমি মনে মনে বললাম, তাহলে ঈশ্বর, আজই কি আমার শেষ দিন? এতদিনের কঠোর সাধনা করেও এক অমানবিক নৃশংস কাপালিকের কাছে আমি হেরে যাব? এরপর আমার ভাবনার মাঝেই সেই ছায়ারূপী প্রেত আমার গলা ধরে মাটি থেকে উপরে তুলে নিল। আমি বুঝলাম মৃত্যু আমার নিকটে। এদিকে ওদেরকেও কাকগুলোতে এতক্ষণে শেষ করতে চলেছে। আমি কাউকেই বাঁচাতে পারলাম না। আর ঠিক তখনই কানে ভেসে এলো এক ভয়ানক হাসির শব্দ। দেখলাম উঠোনের উপরে এসে দাঁড়িয়েছে সেই কাপালিক, যার বর্ণনা ভুবনের বাবা একদম নিখুঁতভাবে দিয়েছিল। তোর এত বড় সাহস যে তুই মায়ের সামনে থেকে তার বলি কেড়ে নিয়েছিস। রক্ত পিপাসু মায়ের সামনে থেকে তুই তার রক্ত কেড়ে নিয়েছিস। কি ভেবেছিস মা তোকে ছেড়ে দেবে? মা ছেড়ে দিলেও আমি তোকে ছেড়ে দেব? মায়ের সন্তান হওয়ার দরুন তার পুজোতে যে বাধা হয়ে আসবে, আমি তাকেই শেষ করে দেব। আমি তখনই প্রতিজ্ঞা করেছি, যে এই অশুভ কাজ করেছে তাকে আমি প্রাণে মারব। নে, মর এইবার। শূন্যে ভেসে থাকায় আমি কোনো কথা বলতে পারছিলাম না। কেবল একটা ঠান্ডা হাওয়ার মতো কথাগুলো কানে ঢুকছিল। কিন্তু মায়ের কথা উল্লেখ করায় তখনের একটা কথা আমার মনে পড়ে গিয়েছিল। তখন সন্ধ্যায় মায়ের চরণে প্রণাম করার পর মায়ের হাত থেকে একটা ফুল নিচে পড়ে গিয়েছিল। সম্ভবত একটা প্রাণকে বাঁচানোর জন্যই মা আমার উপর সদয় হয়েছিলেন। আমি বুঝলাম সেই মুহূর্তে যদি কেউ আমায় বাঁচাতে পারেন তবে তা মা শ্মশান কালী। আমি তখন সেই ফুলটা আমার কাছেই রেখেছিলাম। এরপর আমি নিজেকে বাঁচানোর শেষ চেষ্টা করে মা শ্মশান কালীর মন্ত্র মনে মনে স্মরণ করে কোমরের কাছ থেকে ফুলটা বার করে সেই প্রেতের গায়ে স্পর্শ করালাম। আর সাথে সাথেই মা শ্মশান কালীর আশীর্বাদেই প্রেতটা আচমকা আমাকে ছেড়ে দিল। আমি নিচে পড়ে উঠে দাঁড়িয়ে বললাম, মা কখনো বলি চান না। তিনি জগতের কল্যাণকারী, সকলের মা। তিনি তার সন্তানের রক্তে পূজিত হবেন এমন ভুল ধারণা নিয়ে পূজা করাও পাপ। আজ সেই মায়ের আশীর্বাদেই তোমার পাঠানো প্রেত আমার কোনো ক্ষতি করতে পারল না। ধীরে ধীরে দেখলাম সব কাকগুলো আকাশে উড়ে গেল। বাড়ির উপর থেকে কালো ছায়াটাও উড়ে যেতে লাগলো। কিন্তু তখনও আরো এক ভয়াবহ দৃশ্য দেখা বাকি ছিল। আমার কথা শুনে বিশু কাপালিক তার হাতে থাকা ত্রিশূলটা নিয়ে রাগে গজগজ করতে করতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আর ঠিক তখনই সেই কালো ছায়া মূর্তি মানে সেই প্রেত গিয়ে সেই কাপালিকের গলা ধরে মোটকে ওকে ছুঁড়ে ফেলে দিল, আর সেই প্রেত হাওয়ায় মিলিয়ে গেল। এই বলে তারানাথ একটু থামলো। তারপরে কি হলো? তারপর আর কি, সেই প্রেত সেই কাপালিককে মেরে চলে গেল, আর সেই গ্রাম আবার আগের রূপে ফিরে এলো। আমি ভুবনদের বাড়ি আরো 2 দিন থেকে এসেছিলাম। মায়ের আশীর্বাদে ওরা সবাইও ঠিক মতো প্রাণে বেঁচে গিয়েছিল। আর মায়ের আশীর্বাদে যেহেতু রক্ষা পেয়েছিলাম, তাই মায়ের আশীর্বাদ নিয়েই সেই গ্রাম ছেড়েছিলাম। সবই বুঝলাম, কিন্তু আমার 2টো প্রশ্ন আছে। ওই প্রেত আপনাকে ছেড়ে দিয়ে ওই কাপালিককে মারল কেন? আর হঠাৎ করেই আপনার ভাবনার উপরে কাপালিকের প্রভাব পড়ল কিভাবে?
তোমার প্রথম প্রশ্নের উত্তর হলো, কাপালিক যে উদ্দেশ্যে প্রেতকে পাঠিয়েছিল আমার কাছে, সেই উদ্দেশ্য পূরণ না হওয়ায় সেই প্রেত তার আহ্বানকারীকে মেরে দিয়ে যাবে, এটাই নিয়ম। আর তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর ওই কাকের পালকটা। তবে আসল কথা হচ্ছে, মায়ের আশীর্বাদ ছাড়া সে যাত্রায় আমি আর বাঁচতে পারতাম না। সবই মায়ের দয়া। তারানাথের আজকের গল্প শুনে আমাদের দুজনেরই গায়ে কাঁটা দিয়ে উঠল। এদিকে কথা বলতে বলতে কখন যে মুড়ি আর জিলিপি শেষ হয়ে গিয়েছে তা টেরই পাইনি। এরপর আমরা তারানাথকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়েছিলাম। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।